আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা শুনবো তা হলো হোমিওপ্যাথি দর্শন তৃতীয় বর্ষের একটি ক্লাস। আজকে আমরা দশম ক্লাস করব। ছোট একটি বিষয় নিয়ে আলোচনা এবং আমরা খুব গুরুত্ব সহকারে আলোচনা শোনার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় জীবনী শক্তি, স্বাস্থ্যের উপর প্রত্যক্ষ ক্রিয়া, রোগ ও আরোগ্য। এই কয়েকটা বিষয় হলো জীবনী শক্তি এবং স্বাস্থ্যের উপর প্রত্যক্ষ ক্রিয়াটা কি, রোগ ও আরোগ্য সম্পর্কে একটু আলোচনা করব। এটা ছিল আমার আজকের মানে আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আহ পর্যালোচনা করবেন আমরা যদি সময় পাই সেভাবে। তো যদি কোনো কারণে লাইন কেটে যায় আপনারা মানে বুঝবেন যে হয়তো এখানে সমস্যা। তো আমি সে আবার রিকানেক্ট হওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আসলে জীবনী শক্তি এবং শরীর ও রোগের মধ্যে কিছু কথা বলি আমরা প্রথমেই। কিছু এলোপাথারি বিষয় আমি একটু নিয়ে আসার চেষ্টা করেছি এখানে, যে মূল উদ্দেশ্য ছিল যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়া এবং বিষয়টা একটু ভালোভাবে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বাড়িয়ে দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন। আর আমি পূর্বেও বলেছি যে হোমিওপ্যাথিক দর্শন একটু অন্য টাইপের সাবজেক্ট। এটা খুব বেশি একটা ইন্টারেস্টিং লাগে না, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সেইভাবে আয়ত্ত করার চেষ্টা করি, ইন্টারনালাইজ করি, তাহলে আমরা অনেক কিছু ভালোভাবে বুঝতে পারবো। এবং এটা ছাড়া মানে হোমিওপ্যাথি প্র্যাকটিস যেমন সম্ভব না, হোমিওপ্যাথি মানে হোমিওপ্যাথি সায়েন্সটাও অপূর্ণাঙ্গ থাকবে। সুতরাং বারবার জোর দিচ্ছি যে ফিলোসফি, মেডিকেল ফিলোসফি এবং হোমিওপ্যাথিক মেডিকেল ফিলোসফি এটা হলো সর্বোচ্চ স্থানে আমরা দিতে পারি। তো দেখি কি বলা যায়। যে জীবনী শক্তি, এটা আমরা জানি যে একটা স্বয়ংক্রিয় অদৃশ্য শক্তি, সুস্থ অবস্থায় দেহের সকল স্বাভাবিক কাজ সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে। আহার, নিদ্রা, পরিপাক, ইচ্ছা, অনিচ্ছা, জৈবিক চাহিদা ইত্যাদি ইত্যাদি দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। তাহাই জীবনী শক্তি। জীবনী শক্তি পরাজিত হলে নানা শারীরিক ও মানসিক মানসিক লক্ষণ প্রকাশ করিয়া রোগ শক্তির বিরুদ্ধে বাহিরে বা সাহায্য কামনা করে। এই যে অংশটুকু পড়লাম, যে জীবনী শক্তি, এটা কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে মানুষ যে অসুস্থ হয়, যেহেতু আমরা মানুষের চিকিৎসা করব, মানুষ যে অসুস্থ হয় এটার পিছনে আসলে গভীর যে প্রক্রিয়াটা সেটা কি, সেটাই হলো এটা, যে আমাদের বা দৈহিক, মানসিক এবং আত্মিক মানে বিষয়ে যে স্বাভাবিক একটা অবস্থা থাকার কথা, সেটা না থাকলে কি দেখা যায়? আহার, নিদ্রা, পরিপাক, ইচ্ছা, অনিচ্ছা, জৈবিক চাহিদা, এই সব কিছুতেই কিন্তু মানে অস্বাভাবিকতা বিরাজ করে। দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে এই 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 তার বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তোলে, এটাও কিন্তু জীবনী শক্তির একটা প্রকাশ। যেমন হঠাৎ করে বাহিরে ধুলাবালি বা ঠান্ডা গরমে ঘুরে আসলে হয়তো দেখা গেল একটু হাসি কাশি দেখা গেল, এটা কিন্তু জীবনী শক্তির একটা প্রকাশ। অর্থাৎ জীবনী শক্তি একটা রেসপন্স করতেছে সেই এক্সটার্নাল ফ্যাক্টরের বিরুদ্ধে, যেটা মানে দৈহিকভাবে বা সেটাকে রেসপন্স করতেছে, বা দৈহিকভাবে যে প্রভাবটা বিস্তার করেছে তার তার একটা রেসপন্স দিচ্ছে জীবনী শক্তি। এইটুকু আমরা নিশ্চয়ই বোঝার কথা। তাহলে আমরা আরেকটু দেখি যে শরীর বা দেহ হলো একটি জড় পদার্থ, আর এই জড় দেহের নিয়ন্ত্রক হলো জীবনী শক্তি, যা একটি অজড় শক্তি। এই দুটা বিষয়, একটা বস্তু আর দেহের নিয়ন্ত্রক হলো জীবনী শক্তি, যা একটি অজড় শক্তি। এখানে জীব এবং জড়ের কথা বলা হয়েছে, কারণ হলো আমরা জীবনী শক্তিকে দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতি, তার যে মানে তার যে প্রেজেন্স, তাই সেটা কাজকর্ম, এটা কিন্তু অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, কারণ একটা অদৃশ্য শক্তি।
আর দেহ হলো একটি ঘর বা জীবনী শক্তি এর মালিক। আমরা এটা একটা উদাহরণস্বরূপ, যে আমরা যদি দেহকে চিন্তা করি, তাহলে এইখানে জীবনী শক্তি বসবাস করে। ঘরের হেফাজত করা বা ঘরের মালিকের কাজ তেমনি শরীরের সবকিছু হেফাজতকারী হলো জীবনী শক্তি। তাহলে জীবনী শক্তি হলো শরীরের সবকিছুই কি করবে, সবকিছুর জন্য দায়ী করা যায়। প্রশ্ন হতে পারে, আমরা যদি কোনো দুর্ঘটনায় পড়ি বা একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা সার্টেন আনএক্সপেক্টেড কোনো ইভেন্ট আমরা পড়ে যাই, শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেল, তখন কি করে? এটা একটা ফিজিক্যাল সিস্টেম লস। কিন্তু জীবনী শক্তি কিন্তু ওই অবস্থাতে জীবনী শক্তি কিন্তু আঘাতগ্রস্ত হয়, স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। তার মানে হলো এই যে যে মানে এই একটা স্ট্রাকচারাল কাঠামোর উপর যে একটা প্রভাব ফেলে, তাতেও জীবনী শক্তি মানে আহত হয়। এক কথায় একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা অস্বাভাবিক মানে আনসার্টেনিটি, এনি আনসার্টেনিটি। যেমন আমি ধীরে ধীরে অসুস্থ হইলাম, এটা একটা প্রক্রিয়া। আর হঠাৎ করে কোনো একটা কারণে বা স্ট্রাকচারাল কোনো পরিবর্তন আসলো, এটাও কিন্তু মানে জীবনী শক্তির উপর একটা প্রভাব ফেলে। তো আমরা রোগ, এখানে একটা বিষয় আসছে রোগ, যেহেতু আমার হেডলাইনে রোগের কথা বিষয় আসছে। রোগ কেন, হোমিওপ্যাথিতে রোগের কথা বলা আলোচনা করা যাবে না বা আলোচনা আমরা করি না সাধারণত, কিন্তু এই যে লক্ষণ নামীয় যে বিষয়গুলি আছে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বা অস্বাভাবিক যে বৈশিষ্ট্যগুলি দেহের দৈহিক এবং মানসিকভাবে ফুটে ওঠে, এটাকে আমরা লক্ষণ হিসাবে নাম দিয়েছি, সিমটম হিসাবে নাম দিয়েছি। এটাই কিন্তু একটা রোগ বা একটা মানে এনি ডিসঅর্ডার, ইন টার্মস অফ ফিজিক্যাল, মেন্টাল এন্ড স্পিরিচুয়াল। তো এই এই অশুভ অদৃশ্য, এটাও কিন্তু একটা অশুভ অদৃশ্য। জীবনে শক্তি কোনো রোগের প্রবণতা থাকে, তাহলে রোগ শক্তি জীবনের শক্তিকে পরাজিত করে দেহে রোগের সৃষ্টি করে। আমরা স্বাভাবিকভাবে রোগাগ্রস্ত হওয়ার যে প্রবণতা, এটা আমরা জানি যে যখন, এটা আমি পূর্বের ক্লাসে বলেছি যে প্রথম দিকের ক্লাসগুলিতে, যখন জীবনী শক্তি আহ রোগ শক্তির দ্বারা প্রভাবিত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সে মানে এই অর্থাৎ লক্ষণ প্রকাশ পাওয়া যায়। অর্থাৎ সেটা আর জীবনের শক্তি সেটা আর করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, বিধায় সে লক্ষণ প্রকাশ করে। সুতরাং এটা হচ্ছে যে একটি শক্তিশালী, দুইটা শক্তি, রূপ শক্তি অদৃশ্য, জীবনী শক্তি অদৃশ্য। যদি রূপ শক্তি শক্তিশালী হয়, তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করবে বা লক্ষণ প্রকাশ করবে। আর যদি যে রূপ শক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে জীবনের শক্তি শক্তিশালী থাকবে, কোনো সমস্যা প্রকাশ পাবে না। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে দুইজন লোক বা দুইটা ছেলে একই সাথে খেলাধুলা করছে, মানে রৌদ্রে বা বৃষ্টিতে, কিন্তু দেখা গেল একজন অসুস্থ হয়ে পড়লো, আরেকজন অসুস্থ হয় নাই। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এই দুইজনের কিন্তু দুই রকমের ক্যাপাসিটি আছে, প্রবণতা আছে। যে রোগের প্রবণতা, জীবনী শক্তি রোগের যে প্রবণতা এবং জীবনী শক্তিকে পরাজিত করে, অর্থাৎ এটাকে বলা হয় সাসসেপ্টিবিলিটি অফ ডিজিজ। যে ছেলেটি মানে রোগাগ্রস্ত হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লো, তার সাসসেপ্টিবিলিটি বা প্রবণতা বেশি আছে, যার জন্য জীবনী শক্তি সেখানে কি করলো, দুর্বল হয়ে গেল সহজে, এবং রোগ শক্তি সেখানে সুযোগ পেয়ে গেল। এবং অন্য আরেকটি ছেলে যেখানে এই সুযোগটা পেল না, অর্থাৎ জীবনী শক্তি সেখানে সক্রিয়, ভালো, শক্তিশালী, সুতরাং সেখানে রোগ শক্তি পরাজিত হবে। এই যে মেকানিজম, এটা ফিলোসফির ভাষায় এইভাবে বলা হচ্ছে। এটা আমরা যদি আগে থেকে জেনে থাকি, তাহলে আমরা রিভিউ হলো যে আসলে এটা এইভাবে আমাদের বুঝতে হবে। তো দুইটা অদৃশ্য শক্তির একটা খেলা। তো যাক, আমরা আরেকটু দেখি যে অদৃশ্য জীবনের শক্তির সহিত মানব দেহের কি সম্পর্ক। তো আমরা মূল বিষয় কিন্তু আলোচনা নিয়ে আসলাম ইতিমধ্যে। তো আসলে একটি, আমরা যদি সম্পর্কের কথা বলি বা সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা যা দেখতে পাই যে জীবনের শক্তি জড়, মানব দেহের পরিচালক, এবং মানব দেহে জীবনের শক্তি আজ্ঞাবহ, এটা হুকুম তামিল করে। অর্থাৎ মানব দেহটা হলো জীবনী শক্তির একটা আজ্ঞাবহ মাত্র। জীবনী শক্তি যেভাবে অর্ডার করবে, সেভাবে দেহটা চলবে। এবং জীবনী শক্তি
এটা নিয়ন্ত্রিত হয়, এটা স্বয়ংক্রিয়ভাবে, অদৃশ্যভাবে। এই জায়গাগুলিতে আমাদের আরো সায়েন্টিফিক ব্যাখ্যা, মানে বৈজ্ঞানিক বা বিজ্ঞান কমিউনিটিতে, সায়েন্স কমিউনিটিতে আসলে পরে ভবিষ্যতে মানে হোমিওপ্যাথি যে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথির যে মানে এই বিতর্ক, এগুলো থাকবে না। কারণ আমরা ইতিমধ্যে জানি যে হোমিওপ্যাথির যে সাম্প্রতিক যে গবেষণা প্রকাশিত হয়েছে, যে হোমিওপ্যাথিতে ঔষধের বস্তুগত উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। সুতরাং এটা যে একটা প্লেসিবিয়াল মেডিসিন, এটার মধ্যে যে কিছু নাই, এটা যে 200 বছর ধরে যে একটা মানুষের যে একটা ছিল, সেটা ভুল প্রমাণিত হলো। সুতরাং হোমিওপ্যাথি একটা অতি সাইন্টিফিক এবং একটা ইমেটেরিয়াল নয়, এর মধ্যে মানে কি বলে সাবস্টেন্স বিরাজমান। এটা কিছুদিন পূর্বে আপনারা জানেন কি, রিসার্চটা শুনছেন আপনারা এই বিষয়ে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। না, এটা শুনছেন তো, কিন্তু আমি যে কথাটা বললাম যে একটি সাম্প্রতিক একটা গবেষণায় আসছে, এটা কি জানেন আপনারা? জি স্যার। হ্যাঁ, এটা অনেক জায়গায় শেয়ার হচ্ছে এবং আমি বিভিন্ন জায়গায় এটা শেয়ার দিয়েছি অবশ্য। এইচডি হোমিওতেও শেয়ার করলাম প্রথমে, তারপরে অবশ্য নিউজে আসছে। এটা আর্টিকেলটা মানে পাবলিশ হওয়ার সাথে সাথে আমি এটাকে আপলোড করি বিভিন্ন জায়গায়। এনিওয়ে, তো আমরা এটা পরবর্তী অন্য প্রসঙ্গে কথা বলা যাবে, সমস্যা না। তাহলে এই যে দুইটা বিষয় আমরা দেখলাম, যে অদৃশ্য দুইটা খেলা, এটাও এক সময় আরো হয়তো সময়ের অপেক্ষা মাত্র, যে অদৃশ্য জিনিসটাকে আমরা কিভাবে আরো দৃশ্যমান করতে পারি, এই বিষয়টা হয়তো আমাদের সেটা অপেক্ষা করতে হবে। সেটার জন্য যে অদৃশ্য শক্তি, রূপ অদৃশ্য শক্তি, এই বিষয়ে হয়তো আরো কিছু সায়েন্স আরো আগাবে। দেখি আমরা পরবর্তীতে কি করা যায়। সুস্থ অবস্থায় জীবনে শক্তি মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চক্ষু, ফুসফুস, লিভার, হৃৎপিণ্ড, কিডনি প্রভৃতি সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করে বলিয়া আমাদের আহার, নিদ্রা, পরিপাক, জৈবিক চাহিদা ইত্যাদি স্বাভাবিকভাবে থাকে। কোন রোগ জীবাণু দেহে প্রবেশ করিলে জীবনের শক্তির ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছে। আর জীবাণু গঠিত কোন রোগ যখন দেহে প্রকাশ পায়, অর্থাৎ দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তাহলে কি করবে? জীবনের শক্তি রোগ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এটা হলো জীবাণু গঠিত রোগ। এছাড়া অন্যান্য প্রক্রিয়াও কিন্তু মানুষ রোগাগ্রস্ত হতে পারে, জীবনের শক্তি দুর্বল হতে পারে। যেমন নিউট্রিশনাল ডিসঅর্ডার হতে পারে, দুর্ঘটনাবশত কোনো বিষয়, আচমকা কোনো বিষয়, হুম, হঠাৎ ভয়, হুম, ইত্যাদি অনেক কিছু বিষয় হতে পারে, যেটা মানে মানুষ রোগাগ্রস্ত বা মানুষটি কি হতে পারে, জীবনের শক্তি দুর্বল হয়ে যেতে পারে। জীবনের শক্তি রোগ শক্তির দ্বারা পরাজিত হলে, এই যে কথাটা আগে বলেছিলাম, জীবনের শক্তি তখন কতগুলি শারীরিক মানসিক লক্ষণ প্রকাশ করিয়া বাহিরের সাহায্য কামনা করে। বাহিরতে সদৃশ ওষুধ প্রয়োগ করিলে রোগ শক্তি ধ্বংস হয়ে যায়, জীবনের শক্তি রোগ মুক্ত হয়ে আবার স্বাভাবিক কাজে ফিরে যায়। তাহলে আমরা একজন হোমিওপ্যাথি হিসাবে বা একজন হোমিও চিকিৎসক হিসাবে আমাদের কি চিন্তা করতে হবে? আমরা ওষুধ দেব কিসের জন্য? জীবনী শক্তিকে সহায়তা করার জন্য আমরা ওষুধ প্রদান করব। আর এই ওষুধটি যদি এইভাবে যদি ওষুধ প্রেসক্রিপশন করা হয়, তাহলে আমার ওষুধ নির্ণয়ের প্রক্রিয়া হবে কিরকম? সামগ্রিক চিত্র অনুযায়ী, যেটাকে টোটালিটি অফ সিম্পটম। আরেকটু এক ধাপ আগে মানে অগ্রসর হয়ে যে চিন্তা করি, সেই প্রেসক্রিপশনটা হবে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। এই মানুষটি কেন এমন হলো, কেন সে এমন করে, এই মানুষটি এমন কেন, সে তো অন্য মানুষের মতো না, তার এই অবস্থা কেন, এই ইত্যাদি নানান ধরনের প্রসঙ্গ তখন আসবে। রাদার দেন অন্যান্য মানে আপনার কিছু পার্টিকুলার সিমটম এগুলো বাদ দিয়া, তখন আপনার চিন্তা করতে হবে মানুষটি নিয়ে, এই মানুষটি কেন এমন, এমন করে কেন। তখন প্রেসক্রিপশনের চিন্তা ভাবনা বা ধারণা হয়ে যাবে এইভাবে। অর্থাৎ আপনি তখন
অতি উচ্চ আসনে, মানে টপ মোস্ট লেভেলে আপনি চিন্তা করতে থাকলেন, ফিলোসফির অবস্থান সেখানে। তো যাক, এইভাবে জীবনে শক্তি পরাজিত হয়, রূপ শক্তি ডমিনেন্ট হয়। আবারও সঠিকভাবে চিকিৎসা করলে জীবনী শক্তি লাভ করে, রূপ শক্তি পরাজিত হয়। এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, পূর্বে আমি কথা বলছি। এই আগে কথা বললাম যে সাসসেপ্টিবিলিটি অফ ডিজিজ বা সাসসেপ্টিবিলিটি অফ এক্সপ্রেসিং দ্য সিম্পটম, এই কথাগুলি কিন্তু মনে রাখলে পরে আপনার সহজ হবে যে আপনার প্রবণতা যদি থেকে যায়, তাহলে আপনার যদি রূপ শক্তি বা জীবনের শক্তি যদি সে পরিবেশ না পায়, তাহলে কিন্তু সাসসেপ্টিবিলিটি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে জীবনী শক্তি, যতই আপনি ওষুধ খাবেন কাজ হবে। একদিকে ওষুধ খাচ্ছেন, অন্যদিকে আপনি কি করতেছেন, সেই যে সাসসেপ্টিবিলিটি যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আপনি আমলে নিচ্ছেন না, সুতরাং আপনি জীবনের শক্তি আপনার চাঙ্গা হবে না। এই জন্য আহ এই যে বাহির থেকে সদৃশ্য ওষুধ প্রয়োগ করলেন, ঠিক আছে, সদৃশ্য মানে ওষুধ প্রয়োগ করার পরেও আমি যদি সাসসেপ্টিবিলিটি এনভায়রনমেন্ট বা ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ না করি, তাহলে আমার জীবনী শক্তি কি পাবে না, শক্তি পাবে। আরো কিছু আলোচনা করা যায় যে স্বাভাবিক অবস্থায় জীবনী শক্তি মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সুশৃঙ্খল নিয়ন্ত্রণ করে, আগেও বলছি। রোগ শক্তি তার পছন্দের অঙ্গে অবস্থান করে, অশুভ ক্রিয়া শুরু করে, জীবনে শক্তি দৈহিক মানসিক লক্ষণ প্রকাশ করিয়া বাহিরের সাহায্য কামনা করে। এগুলো আসলে সুন্দরভাবে একটি শৈল্পিক ভাবে উপস্থাপন করা হয়েছে এখানে লেখার মাধ্যমে, যে লক্ষণ প্রকাশ করে, সাহায্যের প্রার্থনা করে। এর অর্থ হলো একজন চিকিৎসক বা একজন জ্ঞানী মানুষ, একজন দার্শনিক মানুষ, একজন ফিলোসোফার সহজেই বুঝতে পারবেন যে এই মানুষটি অন্য মানুষ, স্বাভাবিক একটি মানুষের চেয়ে আলাদা মানুষ, ব্যতিক্রম আচরণ করতেছে, সুতরাং সামথিং প্রবলেম। হ্যাঁ, এক্সপ্রেসিং দ্য সিমটম, ডিনোটিং দ্য সিমটম, that is uncommon. হ্যাঁ, যে আনকমন, আনঅ্যাভেলেবল। হ্যাঁ, এইটা যখন দেখা যাবে, তখন একজন সচেতন মানুষ এটার তার নলেজে এটা ধরা পড়বে যে এটা তো আসলে সমস্যা। এই যে সমস্যা, মানুষটি এই ধরনের সমস্যার মধ্যে আছে, এটি হলো ফিলোসফির দৃষ্টিভঙ্গি। ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার চিন্তাটা শুরু হয়ে যাবে যে এই মানুষটি তো অন্যরকম দেখা যাচ্ছে, এমন তো হওয়ার কথা নয়, এমন তো থাকার কথা নয়, বা এমন আচরণ বা এমন প্রকাশ পাচ্ছে, এমন তো হওয়ার কথা নয়। এই যে এমন হওয়ার কথা নয়, এটাই হলো ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা। যাক, আমি ইনশাল্লাহ যদি এই বিষয়ে আরো মানে শেষ পর্যন্ত যাইতে যাইতে হয়তো বা ফিলোসফিতে আমরা এখন যে পর্যায়ে আছি, আরো অনেক গভীর বিষয়গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করব, যেখান থেকে আপনারা অনায়াসেই ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করতে পারবেন, অর্থাৎ ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে আপনার ডমিনেট হবে। তো আমরা এখানে বুঝলাম যে এইভাবে জীবনী শক্তি লাভ করে এবং রোগ শক্তি পরাজিত হয়, বাহিরের সাহায্যের প্রার্থনা করে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা আরো কিছু বিষয় ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেহেতু টপিকটা ছোট, আমি আরো কিছু ইন এডিশন করার চেষ্টা করেছি, যেমন দেখি আরো কি পাওয়া যায়। তো এটাকে বলা হচ্ছে যে ফিলোসফি লাইস দ্য কনসেপ্ট অফ ভাইটাল ফোর্স, ভাইটাল এনার্জি, এগুলো বলা হয়, এনার্জি হিসেবে বলা হয়। এটা একটা বিশ্বাস, ইজ এ বিলিফ অফ animate living organisms and maintain their health. এই যে এটা কিন্তু একটা বিশ্বাস, কারণ আপনি কিন্তু প্রমাণ দিতে পারতেছেন না, আপনি অনুভব করতে পারতেছেন, প্রকাশটাকে ধরতে পারছেন, কিন্তু আপনি কোনো ডায়াগনোসিস করে আপনার জীবনের শক্তিরই ধরতে পারতেছেন না। এই যে দেখেন, জীবনের শক্তি তার এত স্কেলে সে অবস্থান করতেছে, হ্যাঁ, এই স্কেলে অবস্থান করতেছে, সুতরাং জীবনের শক্তির অনেকটা মানে এত মাত্রায় জীবনের শক্তি দুর্বল হয়ে গেছে, এই প্যারামিটার তো আমরা পাচ্ছি না। সুতরাং দিস ইজ দ্য বিলিভ, বিশ্বাস করতে হবে, আপনাকে মেনে নিতে হবে। অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি, ডিস্টারবেন্স ইন দিস ভাইটাল ফোর্স লিড টু দ্য ইলনেস। খুব খুব মানে দামি কথা।
এই যে কোনো ধরনের ডিস্টারবেন্স আমরা বলি, যেটা অনাকাঙ্ক্ষিত এনভায়রনমেন্ট থেকে আসতেছে, অন্যান্য সোর্স থেকে আসতেছে, এগুলোকে বলে ডিস্টারবেন্স, ঝামেলা করতেছে কার উপরে? আমার জীবনী শক্তির উপরে। এটা কি করবে? লিড টু ভাইটাল ফোর্স, লিড টু ইলনেস, যেটা আস্তে আস্তে এই অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। এটা একটা বিষয়, প্রক্রিয়াটা এমন। আর আমরা জানি যে লাইক কিউর লাইক, তখন কি করতে হবে? সদৃশের দ্বারা সদৃশ, তখন চিকিৎসা করতে হবে। তো পুরা বিষয়টা, সম্পূর্ণ সিলেবাসটা যখন শেষ হবে, তখন আপনাদের কাছে মনে হবে যে অনেক কিছু বিষয় একাধিকবার বা বহুবার রিপিটেশন হয়েছে। এটা এমন মনে হবে আপনাদের কাছে যে আসলে একটা বিষয় মনে হয় অনেকবার আলোচনা হয়েছে, এমন মনে হয়। এইটাই স্বাভাবিক, কারণ ফিলোসফির যে বিষয়গুলি ঘুরে ফিরে কমন কিছু বিষয় অনেক জায়গায় আসবে, কারণ আপনার মূল প্রিন্সিপাল থেকে আপনি সরতে পারতেছেন না। হ্যাঁ, যে আপনার যে ফিজিক্যাল ফ্যাকাল্টি, মেন্টাল ফ্যাকাল্টি, স্পিরিচুয়াল ফ্যাকাল্টি, অদৃশ্য, সদৃশ্য, এই বিষয়গুলি ঘুরে ঘুরে আসতেছে। কাজেই এগুলো আপনার ভিত্তি, এবং এই যে বিশ্বাস, কনসেপ্ট বা মতবাদ, এই বিষয়গুলোকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। আর এই যে রোগাগ্রস্ত হওয়া, আবার সদৃশের চিকিৎসার মাধ্যমে যে আবার সুস্থতায় ফিরে আসা, এই যে প্রক্রিয়াগুলো, মেকানিজম গুলো, এগুলো বারবার বিভিন্ন জায়গায় আসবে। When a person become ill, it is believed that their vital force is out of balance. আগের কথার সাথে মিল আছে। যদি এমন দেখা যায় যে কোনো ব্যক্তি অসুস্থ হলো, এখানে দেখা যাবে কি যে ভাইটাল ফোর্স কি হয়ে যাবে? আউট অফ ব্যালেন্স হয়ে, রেজাল্টিং ইন সিমটমস। এর ফলে কি হবে? লক্ষণ প্রকাশ করবে। Homeopathic remedies are selected based on the principle of similar and presented in the highly diluted forms. এখানে সিমিলার না বলে আমরা বলবো সিমিলিমাম, often prepared through the process of serial dilution এবং সাক্কাশন, যেটা আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে যত সূক্ষ্ম মাত্রায় হবে, যত সূক্ষ্ম হবে তত সুন্দর হবে। এই কথাটা যে এইভাবে যখনই হবে, তখন আমরা এখানে নিয়ম অনুযায়ী কি বলা হচ্ছে যে আমরা তখন প্রিন্সিপাল কি, যে সিমিলিমাম করে একটা ওষুধ নির্ধারণ করে প্রয়োগ করতে হবে। আর the direct action of homeopathic remedies on health, disease and cure is thought in occur and energetic level rather than biochemical one. এই বিষয়টা, এটা কিন্তু এই যে স্টেটমেন্টটা, এই যে লেখাটা, এই লেখাগুলি কিন্তু সম্প্রতি গবেষণার আগের লেখা। কি বলা হচ্ছে? যে ডাইরেক্ট অ্যাকশন অন হোমিওপ্যাথি রেমেডিস অন হেলথ, ডিজিজ and cure is through occur and energetic level rather than biochemical one. আমরা আগে বলে থাকতাম, বা আমরা বলতে শুনেছি আমরা যে হোমিওপ্যাথি একটা এনার্জি মেডিসিন, এনার্জি লেভেলে কাজ করে, সূক্ষ্ম মাত্রায় এনার্জি লেভেলে কাজ করে। এটা এই সপক্ষে নতুন গবেষণা, অনেক অনেক এভিডেন্স বেস হওয়ার কারণে, যে না, এনার্জি মেডিসিন আমরা বলতে পারি, কিন্তু তার চেয়েও বড় প্রমাণ হলো তার বস্তুগত উপস্থিতি বিরাজমান আছে, এবং এনার্জি লেভেলে কাজ করতেছে, ঠিক আছে, কিন্তু বস্তুগত উপস্থিতি সহ, অর্থাৎ মেডিসিন আছে। Proponents of the homeopathy argue that the potentization process enhance the medical properties of the substance while minimizing any potential toxicity. Critics, however, the argue that the extreme dilution render the remedies of sensitivity inert that the observation is more likely to the placebo effect and the natural course of illness.
এই সেই বিষয় যেটাকে বলতে যে ওষুধ নাই, ওষুধ নাই, এটা কি আছে, লাইকলি টু বি প্লেসিবো ইফেক্ট, এটা অনেকে বলে থাকে। হোয়াট দি ন্যাচারাল কার্স অফ ইলনেস, এটা একটা প্রাকৃতিক খেলা, এমনি এমনি ভালো হয়ে যায়। অর্থাৎ এই 200 বছরের মধ্যে হোমিওপ্যাথির যে সচিত্র প্রমাণ কেউ দিতে পারে নাই, সুতরাং এক একজন এক এক ভাবে কথা বলেছে। বিশ্বে যারা বরেণ্য ব্যক্তি ছিল, যারা এভিডেন্স বেস কে বিশ্বাস করতো, তারা এইভাবেই বলতো যে এটা একটা হয়তো বা এমনি হচ্ছে। আমার একটা মনে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে এক প্রতিনিধি দল এক সময় এই হোমিওপ্যাথি ওষুধের মানে প্রমাণ করতে যায়, বলছিল যে ওষুধ তো নাই, তাহলে কেন ভালো হয়? তখন বলছিল যে এই কিছু পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেটার বিরুদ্ধে মানে পিছনে হয়তো কিছু না কিছু কারণ থাকে, এমনিতে হয়ে যায়। এই ধরনের একটা প্রসঙ্গ আসছিল, যতটুকু আমার মনে পড়ে। তো এই যে যে বিষয়গুলো তখন আমাদের এটা জানা ছিল না। এখন ন্যানো টেকনোলজি আবিষ্কার হওয়ার কারণে এবং অতি শক্তিশালী মাইক্রোস্কোপিক সিস্টেম আসার কারণে আমরা ন্যানো টেকনোলজি বা ন্যানো পার্টিকেলের যে উপস্থিতি আমরা খুঁজে পেয়েছি। সুতরাং there is a placebo effect. This is not a true, this is a false statement. In the context of homeopathy philosophy, এখানে আমরা কি দেখি, the goal of treatment is not merely suppress the symptom but to address the underlying imbalance the vital force. এটা নীরবে নীরবে কিন্তু যায় ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে। এবং এখানে দেখা যায় এটা কি ধরনের বিষয় কাজ করে, therefore the homeopathy remedies are chosen based on the holistic understanding individuals physical, mental, emotional symptom as well as their unique constitution. খুব ভালো করে একটু খেয়াল করতে হবে। The holistic understanding an individual physical, mental and emotional symptom as well as their unique constitution. প্রত্যেকটা কনস্টিটিউশনে কিন্তু ইউনিক, ম্যান টু ম্যান আলাদা, তাদের যে কনস্টিটিউশন সেটাও আলাদা। আমরা কনস্টিটিউশনকে বলতে পারি যেটা মায়াজমেটিক প্রকাশ, এটা আলাদা। সুতরাং এখানে ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল, এখানে ইমোশনালকে অনেকভাবে বলা যায়। ইমোশনাল আরো আছে, তার সাথে হলো স্পিরিচুয়াল। যদি শুধু ইমোশনাল বলি, ইমোশনাল বিষয়টা একটা ছোট পরিসরে এবং আরো অনেক বিষয় এটা বড় করা যায়, যেটা স্পিরিচুয়াল। এইগুলি সব মিলে এটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। আমার ওষুধ যদি হোলিস্টিক না হয়, আমার ওষুধ যদি ইন্ডিভিজুয়ালকে টার্গেট না করে, ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। একজন রাষ্ট্র প্রযোজ্য হলো একই লক্ষণে একই বৈশিষ্ট্যে আরেকজন রাষ্ট্র নাও হইতে পারে। সে হয়তো ব্রায়োনিয়া হইতেছে, আরেকজন হয়তো সোজা হইতেছে। এটাই হচ্ছে কি ইউনিক কনস্টিটিউশন। সুতরাং ফাইনালি আমরা বলতে পারি ওভারঅল দি হোমিওপ্যাথি ভিউ হেলথ এজ এ স্টেট অফ ব্যালেন্স ভাইটাল ফোর্স and disease as an imbalance of disturbance in this force. Disease is a disturbance force. By stimulating the body's innate healing abilities, homeopathic remedies aim to restore harmony. খুব চমৎকার বিষয়, harmony promote the overall well-being. হ্যালো, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। এই লাইনটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ লাইন, মানে সকল লাইনের কিন্তু এটাই হলো, মানে বলতে পারি আমরা এক কথায় যে এটা কি করবে, by stimulating the body's innate in healing abilities, homeopathy remedy restore the harmony, promote overall well-being. আমার ফিলোসফি কিন্তু সেই কথাই বলবো, আমি 4-5টা লক্ষণ কমে যাবে, একটু আরাম পাবো, এটা হোমিওপ্যাথি নয়। ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা হোমিওপ্যাথি নয়। ফিলোসফিক্যাল মানে হোমিওপ্যাথিক ফিলোসফি হলো সেটাই যে আমি সামগ্রিকভাবে একটা ওয়েলবিং হবে, একটা একটা স্টেট তৈরি হবে যেটা হলো ওভারঅল ওয়েলবিং, সামগ্রিকভাবে, এবং হারমোনি হবে, একটা একটা মানে একটা ব্যালেন্স তৈরি হবে।
হারমোনি হলো একটা একটা আপনার ব্যালেন্স সিচুয়েশন, সমতালে চলে আসবে। অর্থাৎ ঘুম ভালো হবে, খাওয়া দাওয়া ভালো থাকবে, মানসিক প্রশান্তি থাকবে, ইচ্ছা, ডিজায়ার, অন্যান্য সবকিছু খুব সুন্দর হবে। তখন আমরা বলতে পারবো যে এই মানুষটি কি, এই মানুষটি হেলদি মানুষ, হেলদি। আমরা অনেক সময় দেখছি যে হেলথ এন্ড ওয়েলবিং, হেলথ এন্ড ওয়েলবিং শব্দটা বিরাজ থাকবে, অর্থাৎ হেলদি মানুষ তো সে একজন হেলদি ইন্ডিভিজুয়াল হিসেবে গণ্য হবে। তাহলে সিক ইন্ডিভিজুয়াল, ডিজিজ ইন্ডিভিজুয়াল, হেলথফুল বা হেলদি ইন্ডিভিজুয়াল, এই শব্দগুলি শুধু মনে রাখেন। পরবর্তীতে আমরা আরো আলোচনা করবো, আরো যখন ডিসকাশন ম্যাচিউরড হবে। হেলদি ইন্ডিভিজুয়াল কোনগুলি, সিক ইন্ডিভিজুয়াল কোনগুলি, তারপরে হলো মানে আর কি জানি বললাম যে ডিজিজ ইন্ডিভিজুয়াল। যাই হোক, আজকে একটু আলোচনা আমি রাখলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন বা পর্যালোচনা না থাকে তাহলে এখানে আলোচনা, এখানে আমার ক্লাস শেষ হবে। হ্যালো, স্যার আমার একটা প্রশ্ন ছিল। কে বল? স্যার রোগ প্রবণতাটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, মানে রূপ প্রবণতা তো হবে না, যে এটা হলো জীবনী শক্তি। হ্যালো, আচ্ছা আমি এটা কথা বলে নেই। প্রবণতা এটাকে হলো আমরা ইংরেজিতে বলতেছি সাসসেপ্টিবিলিটি, অর্থাৎ আমার শারীরিক, মানসিক এবং আত্মিক বা আধ্যাত্মিক যে স্টেট আছে, যে অবস্থাটা আছে, যে কন্ডিশনটা আছে, এটা কি হবে, একটা প্রবণতার মধ্যে থাকবে। যেমন আমি এমন একটা পরিবেশে বসবাস করি যেখানে আমার মানসিক অবস্থা ভালো থাকার কথা না, কিন্তু আমাকে সেখানে থাকতে হচ্ছে। এখন আমার সাসসেপ্টিবিলিটি কি, যে আমি যে কোনো সময় ওই পরিবেশে প্রভাবিত হয়ে যেতে পারি। সাসসেপ্টিবিলিটি হলো ফ্যাক্টর, প্রভাবক, বা কিছু মানে কিছু পরিস্থিতি, এটা জীবনী শক্তিকে ডাইভার্ট করার জন্য খুবই ভূমিকা রাখে। যেমন আমি এমন একটা পরিবেশ স্বেচ্ছাতে অবস্থায় বসবাস করি, এখন আমি আমার সাসসেপ্টিবিলিটি কি হবে, সহজে ওইদিকে আমি জ্বরে আক্রান্ত, আমি সর্দি কাশি আক্রান্ত হতে পারি, ঠান্ডা আক্রান্ত হতে পারি, অ্যালার্জি আক্রান্ত হতে পারি, ইত্যাদি নানান আমার হতে পারে। কাজে এই সাসসেপ্টিবিলিটি ফ্যাক্টরস বা কন্ডিশনকে যদি রিমুভ করা যায়, তাহলে আমার জীবনী শক্তি অনেক সময়, জীবনী শক্তি বেশিরভাগ ক্ষেত্রে কি পাবে, একটু শক্তি পাবে। জীবনী শক্তি যে কাজ করবে না তা না, জীবনী শক্তি কাজ করতে থাকবে। কিন্তু যখন আমার প্রবণতাটাকে মানে সুন্দর করে দেওয়া হবে, প্রবণতা মানে এই নেগেটিভ প্রবণতাগুলি যখন কমিয়ে দেওয়া হবে, তখন জীবনী শক্তি খুব দ্রুত কি হবে, কার্যকর কাজ করতে পারবে। এটাই হলো প্রবণতা, খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমরা অনেক সময় বলি যে আপনার সোজা ওষুধ দিলাম, আপনি পেঁয়াজ খাবেন, এটা কিন্তু এক ধরনের বিষয়, এটা কিন্তু প্রবণতার বিষয়। বা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওষুধটা খাওয়ার পরে এই নিয়মগুলো পালন করবে, এটা এটা এক ধরনের বিষয়, যে আমি যে এই ওষুধটা সেবনের মাধ্যমে দেখা গেলো যে আমার বডির, আমার জীবনী শক্তি, হয়তো ওষুধটা কাজ করবে না, আমার জীবনী শক্তি কাজ করার সুযোগ পাবে। ধন্যবাদ স্যার। আরো কিছু? হ্যাঁ, আমরা মনে হয় শেষ পর্যায়ে, যেহেতু এটা তেমন আর পর্যালোচনা নাই মনে হয়, যদি না থাকে তাহলে অফ করতে পারি।